আজকে যে বিষয় নিয়ে একটু নিজেকে জানাতে চাইবো এবং আপনাদেরও জানাতে চাইবো বা বলতে চাইবো নিজের কথাই, একেবারে অভিনেতার অন্তর্গত কথা। কিন্তু সেই কথাটা কি না সেইটা হচ্ছে একজন অভিনেতা যখন অভিনয় করেন তার প্রাপ্তি অপ্রাপ্তি। রবীন্দ্রনাথের একটি লেখায় ছিল পঞ্চভূতে যে আমরা আবশ্যকের জন্য ছুটি, কিন্তু তার সঙ্গে, সঙ্গে অনাবশ্যকও আমাদের সঙ্গে, সঙ্গে চলতে থাকে। তো কোনটা আমার কাছে দামি তা আবশ্যক শব্দের মধ্যে দিয়েই প্রমাণিত। কিন্তু তবুও আমরা অনাবশ্যকের পিছনে দৌড়ই এবং সেই দৌড়নোটা কখনো, কখনো আবশ্যকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। একজন অভিনেতার কাছে প্রাপ্তি, অপ্রাপ্তি, আবশ্যক, অনাবশ্যক এই বস্তুটাকে কিরমভাবে আ আমরা দেখতে পাই বা দর্শককে আমি অভিনয়ের বাইরে কিরমভাবে জানাতে পারি, সেই ব্যাপারে বলতে পারি। আবার গিরিশ ঘোষের কথাই বলতে পারি ফিরে গিয়ে। উনি লিখেছিলেন যে, "আশার কুহকী ছলনা ওনাকে তাড়া করে বেড়ায় এক থিয়েটার থেকে আরেক থিয়েটারে।" এই যে আশার নেশা, আশার কুহকী ছলনা। তাহলে আশা বস্তুটা কি? এইটা বুঝতে গিয়ে আ নিজেকে কিরকমভাবে থিয়েটারের সঙ্গে এই প্রাপ্তি অপ্রাপ্তিতে জড়িয়েছি, সেই ব্যাপারে আমার অভিজ্ঞতা থেকে ২-১ টা কথা বলছি। সেটা হচ্ছে যে একজন অভিনেতা যখন অভিনয় করেন, তখন তিনি কিছু আশা করেই তো করেন। নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রাপ্তি ইত্যাদি, ইত্যাদি আরো অনেক কিছু। কিন্তু এগুলোর বাইরে একটা অনাবশ্যক প্রাপ্তি ঘটে। সেই প্রাপ্তিটা মারাত্মক। সেটা কিরকম? ধরা যাক একজন শিক্ষানবিশী অভিনেতা হিসেবে আমি যখন শুরু করেছিলাম অভিনয় করতে, তখন তো নানান রকম কৃতকৌশল শিখছি, দক্ষতা শিখছি। কম বয়সে কি করে বেশি বয়সীর অভিনয় করতে পারা যায়, সেজন্য কেমন করে গলা বদলাতে হয়, চেহারা বদলাতে হয়, কি ম্যানারিজম তৈরি করতে হয় শরীরের মধ্যে। আর এই সমস্ত করছি আর ভাবছি দারুণ হচ্ছে। অসাধারণ আমি একটা রাস্তায় হাঁটছি এবং এইবার আমি দেখিয়ে দেব। কিন্তু যখনই আমি দর্শকের সামনে গিয়ে পৌঁছচ্ছি, তখন দেখছি আমার এই যে দক্ষতাগুলোকে যা আমি সযত্নে লালন করেছি, রিহার্সালে, মহড়ায়, দর্শকের সামনে সেগুলো তেমন বাহবা পাচ্ছে না। তখন ভেতরে, ভেতরে একটা অপ্রাপ্তি তৈরি হচ্ছে। আমি ভেবেছিলাম যে এইটা দেখে দর্শক হাসবেন, ওইটা দেখে দর্শক কাঁদবেন, এই জায়গাটায় গিয়ে দর্শক হাততালি দেবেন। কিন্তু তেমনটা ঘটছে না। সেই ১ম যখন দর্শকের সামনে গিয়ে একজন শিক্ষানবিশী অভিনেতা হিসেবে দাঁড়ালাম, তখন বুঝতে পারলাম যে আমার আগের সমস্ত অঙ্কগুলো ভুল। মানে অঙ্কগুলো যে মিলবেই এমন কোনো কথা নেই। এই অঙ্কের খাতার এক পারে আছে দর্শক, এক পাতে আছে অভিনেতা। মানে খাতাটাকে ওইভাবেই খুলতে হবে যেদিকে একদিকে দর্শক দাঁড়িয়ে থাকবে, আরেকটা পাতায় অভিনেতা বা অভিনেত্রীরা দাঁড়িয়ে থাকবে। এইবার ওদের মধ্যে অঙ্কের কাটাকুটি খেলা হবে। কিন্তু যেই একটি পাতায় দাঁড়িয়ে আমি যখন প্রস্তুতি নিচ্ছি, তখন অঙ্কের উত্তর মেলাবার চেষ্টা করলে হবে না। এটা ওই ১ম বুঝতে পেরেছিলুম যখন স্টেজে ১ম উঠলাম এবং ভাবলাম যে আমি ফাটিয়ে দেবো, আমি দারুণ করব। আমি ও আ আমার এই কাজটা দর্শকের বাহবা পাবে। কিন্তু এরপরে যখন এই ভাবনাটা মনের মধ্যে এলো, তারপরে আমি যখন করছি কাজ, অভিনয় করছি, ওই একই পদ্ধতিতে করছি। কিন্তু তখন ওই প্রাপ্তির জায়গাটাকে শূন্য রেখে দিয়েছি। মানে আনপ্রেডিক্টেবল অপ্রত্যাশিত কিছুর অপেক্ষায় রয়েছি। ফলত বুক দুরু, দুরু করে স্টেজে উঠলাম। এই যে স্টেজে উঠলাম, আমার যা পাঠ, আমার যে কাজ সেটি আমি করছি। নির্ভুল অভিনয় করছি। যা, যা বলবার সবই বলছি। বলতে, বলতে কিন্তু আমি অপেক্ষা করছি না আর এই সংলাপে কি দর্শকের একটা হাসির রোল উঠবে? বা অমুক জায়গায় একটি কি দর্শক হাততালি দিয়ে উঠবে? এরম কোনো ভাবনাই আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার মগজের মধ্যে থাকছে না। কিন্তু এরম সময় হঠাৎ একটি সংলাপ আমি যেটা ভাবিওনি দর্শক হাসবেন, সেখানে দর্শক হাসলেন। আমি এরম একটি সংলাপ যেখানে দর্শক হাততালি দেবেন ভাবিইনি, সেখানে দর্শক হাততালি দিলেন। সেই হাততালি আমি শুনতে পেলাম, সেই হাসি আমি শুনতে পেলাম। তখন কি আমি তাকে ভুলতে পারি? তখন তো আমি ভুলতে পারব না তাকে। কেননা ও তো আমার কানে এসে ধাক্কা দিচ্ছে। আমি ওকে ভুললাম না। আ ওকে আমি একেবারে ছেড়ে দিলাম না, ওকে সঙ্গী করলাম। তাতে কিন্তু আমার সুবিধেই হলো। আমি পরের সংলাপ আরো তীব্রভাবে বলতে পারলাম। এবং এর পরের ঘটনাটা হচ্ছে যখন নাটক শেষ হয়ে যাচ্ছে। আমি প্রাপ্তির কথায় এইখানেই এসে পৌঁছচ্ছি। যখন থিয়েটার শেষ হয়ে যাচ্ছে, যখন আমি দাড়ি গোঁফ খুলে রেখেছি, আমি পরচুলা নামিয়ে রেখেছি, আমার পোশাক আ ট্রাঙ্কে ঢুকে গেছে। আমি পড়েছি নিজের পোশাক। হয়তো সেটা মলিন, হয়তো সেটা ঘামে ভেজা, হয়তো সেটা নোংরা কিংবা উজ্জ্বল পোশাক যেমনই হোক না কেন।
সেইটা পড়ে যখন আমি শেষ ট্রাম ধরে বাড়ি ফিরেছি, রাতে খেয়েছি এবং তারপরে শুতে গেছি। এই যে প্রক্রিয়াটা হল থেকে বেরিয়ে আসা মানে থিয়েটার থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই যে বিচ্ছিন্ন হতে চেয়েও আমি বিচ্ছিন্ন হতে পারছি না। ওই একলা ট্রামে পেছনে বসে থেকে এই ট্রামের ঘন্টা বাজছে, কলকাতার রাস্তা, চারপাশ। তখন আমার মনে পড়ছে আমি একটি সংলাপ বলেছিলাম। সেই সংলাপটার পরে একটি তুমুল হাততালি উঠল। আমি ভাবিওনি ওখানে হাততালি পড়বে। তখন ওই হাততালির শব্দটা কানে বাজলো। তখন মনে হলো আমি আরেকবার সংলাপটা বলি। এই ব্যস্ত কলকাতার অথবা একলা হয়ে যাওয়া কলকাতার রাস্তায় রাতে আমি ওই ট্রামে বসে মনে, মনে সংলাপটা আবার আওড়ালাম। আওড়ালাম ঠিক যেভাবে মঞ্চে আওড়েছিলাম, ঠিক সেইভাবে আরেকবার বললাম। এবং আমি যখন বললাম, তখন আমার চারপাশে কে আছে, ট্রাম কোথায় পৌঁছলো, আমি কিছুই জানি না। কিন্তু আমি সংলাপটা বলে একটি হাততালির আওয়াজ পেলাম আবার এবং এক অদ্ভুত মৌতাত। আমি বলছি এইটিই আশার নেশা। ধরা যাক আমি বলছি যে তারপরে ওই হাততালি পেয়ে তো আমি তৃপ্ত হয়ে যাওয়ার কথা। মানে হাততালি মানে আমি প্রতিক্রিয়ার কথা বলছি। তারপরে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে খেলুম, বাড়ির লোকের সঙ্গে গল্প করলুম। এই যে রাতে শুলাম, শুয়ে ওই আমি আবার মনে করতে চাইছি সেই সব জায়গাগুলো যেখানে আমি ভাবিওনি লোকে হেসে উঠেছিল। একটি ক্রিয়া, একটি প্রতিক্রিয়া তার। সেইটা আমাকে আবার বলল যে, "তুমি আবার বলো সংলাপটা। একবার নিজের জন্য বলো।" আমি আবার নিজের জন্য, সেখানে দর্শক নেই। আমি বললাম, কিন্তু দর্শক এসে হাজির হলো। দর্শক চারধার থেকে হেসে উঠল, হৈ, হৈ করে উঠল। আর সে আমাকে আবার আঁকড়ে ধরল। যেমন ধরা যাক একটি সংলাপ আমি আমি এমনি বোঝাবার জন্য বলছি। একটা উত্তেজনার সময়ে একটি বিখ্যাত মানে বিখ্যাত বলতে আমি বলছি যে বহুদিন চলেছিল এরকম একটি নাটকে আমি অভিনয় করেছিলাম। সেটার নাম 'উইঙ্কেল টুইঙ্কেল'। তাতে আমি একাধিক আ অ রজনী অভিনয় করেছি। একাধিক মানে ২০০-২৫০ রজনী অভিনয় করেছি। আমি সেইখানে একটি সংলাপ আমাকে এরকম হন্ট করতো। একটি না একাধিক সংলাপ। তো তার মধ্যে একটা জায়গায় আমি এমন একজন মানুষ যে চরিত্রে অভিনয় করেছি যার বাইরে থেকে বয়স বাড়েনি। রিপ ভ্যান উইঙ্কেলের মতো হঠাৎ করে এসে হাজির হয়েছেন বাড়িতে। অথচ তার ছেলে এবং সে একই বয়সী এরকম একটা দেখাচ্ছে বাইরে থেকে। ফলত ছেলে এই লোকটিকে বাবা বলে মানতে চাইছে না এবং তাকে কেনই বা বাবা বলবে? আমার নাম সব্যসাচী সেন। সব্যসাচী সেন সম্পর্কে তার ছেলে সব্যসাচী বলেই তাকে ডাকতে চাইছে। কেননা তাদের মনে হচ্ছে যে কাছাকাছি বয়সের। এই যে উম বাবাকে বাবা না বলে সব্যসাচী বলে ডেকেছে, তাতে এই যে চরিত্রে আমি অভিনয় করছিলাম তার একটা ভেতরে ধাক্কা লেগেছে। কিন্তু সে তার যৌবনে ঠিক এই কাজটাই করেছিল। মানে তার বাবাকেও নাম ধরে ডেকেছিল। সেই এক্সপেরিয়েন্সটা ছেলের সঙ্গে শেয়ার করছে। তো এই সংলাপটা আমি যখন রিহার্সাল করেছি, মহড়া করেছি, কোনোদিনই ভাবিনি যে এই সংলাপে দর্শক এত আন্দোলিত হবে, এত উত্তেজিত হবে। মানে এই সংলাপের যে গঠন আছে, যে ধরন আছে, যেভাবে আমি বলেছি। কিন্তু এই ১ম রজনী যেদিন অভিনয় করলাম, সেইদিন বুঝতে পারলাম যে ওর মধ্যে কি আছে। কেননা দর্শক অন্য পাতে বসে আছে এবং সে অন্য পাতায় বসে আছে, আমি এই পাতায়। আমি যখন বলতাম, "শোনো বাবা তোমার ঠাকুরদা মানে বিনয়ভূষণ সেন, যিনি আসলে ছিলেন একজন পাঁড় কংগ্রেসী এবং স্বাধীনতা সংগ্রামী, যিনি আমাকে ছেলেবেলায় কোনোদিন বকেননি, তিনিও আমাকে একদিন তার বৈঠকখানায় ডেকে জিজ্ঞেস করেছিলেন, কেন আমি কমিউনিস্ট হয়েছি? কেন?" ওই ১ম আমি আমার বাবার চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছিলাম। আসলে চীন যুদ্ধের সময় যখন সমস্ত বুদ্ধিজীবীরা দেশপ্রেমের কুম্ভীরাস্ত্র ফেলছেন, উত্তম কুমারকে নিয়ে মেকি দেশপ্রেমের ফিল্ম বানানো হচ্ছে, মঞ্চে চীন বিরোধী নাটক হচ্ছে আগন্তুক, ওইসব দেখে শুনে আমার বাবা আমাকে এই মোক্ষম প্রশ্নটি করেছিলেন। আর করে ভেবেছিলেন আমাকে বোধহয় খুব বাগে পাওয়া গেল। কিন্তু আমি উত্তর কলকাতার সব্যসাচী সেন। আমার শরীরে বইছে কুমিল্লার বাকরগঞ্জের গোঁয়ার বাঙাল রক্ত। আমারই পিতার যৌবনের উত্তরাধিকার। তাকে কি করে জব্দ করবেন তিনি? রণধীবে তখন গ্রেফতার হয়েছেন। আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে। লোকে আমাদের নেতাদের কুশপুত্তলিকা দাহ করছে। সংবাদপত্র বলছে আমরা মীর জাফরের বংশধর। ওই বাগবাজারে কমরেড চানিদার বইপত্র রাস্তায় টেনে নামিয়ে এনে পুড়িয়ে দিয়েছিল কলকাতার রাইখস্টাগের লোকজন। আর ওইসব দেখে আর মার খেতে, খেতে আমার মনে হয়েছিল পৃথিবীতে কোনো পবিত্র কর্তব্য যদি থাকে তো একটাই ওই কমিউনিস্ট হওয়া। হ্যাঁ, তাই। উত্তরে আমার বাবার চোখটা জ্বলজ্বল করে জ্বলছিল, হঠাৎ দপ করে নিভে গেল। মুখটা ছোট হয়ে গেল। এতদিন হয়ে গেছে তবু আমি বিশ্বাস করি সেদিন আমার বাবাকে আমি যে কথাটা বলেছিলাম,
যে কথা বললে নিজেকে নিজের চেয়ে অনেক বড় বলে মনে হয়, অমনটা আমি জীবনে খুব কম বলেছি। ট্রুথ, সত্য। এই যে গড়গড়, গড়গড় করে একটা সংলাপ বললাম এতদিন পরে, আমি প্রায় এই সংলাপটা উচ্চারণ করলাম। আ এই নাটকটি বন্ধ হয়ে গেছে অনেকদিন। আ ৭, ৮ কি ১০ বছর পরে আমি বলছি। কিন্তু এই সংলাপটা যখন বলছি, বলতে, বলতে আমার কিন্তু ওই আন্দোলনগুলো ভেতরে শুরু হচ্ছে। যদিও এখানে বসে বলছি, সামনে চরিত্র নেই। কিন্তু আমি যখন একলা রাতে যখন এই কথাটা বলছি, হ্যাঁ? আমি উত্তর কলকাতার সব্যসাচী সেন, আমার শরীরে বইছে কুমিল্লার বাকরগঞ্জের গোয়ার বাঙাল রক্ত। আমারই পিতার যৌবনের উত্তরাধিকার। তাকে কি করে জব্দ করবেন তিনি? এই যে যখন বলছি রাত্রিবেলায় ১ম দিন যেদিন 'উইঙ্কেল টুইঙ্কেল' অভিনয় করেছিলাম, এই যেই শেষে বলেছিলাম ট্রুথ, সত্য, কিংবা যে কমিউনিস্ট হওয়া, এটা কমিউনিস্ট অ এই শব্দটার জন্য কিনা জানি না, বা অন্য কি কারণে জানি না, কোন অভিঘাতে নাটকের কোন দ্বন্দ্বে একটা জায়গায় গিয়ে লোকে একেবারে কথা বলবার সুযোগ দিত না। মানে এত জোরে একটা হর্ষধ্বনি, হাততালি পড়ত। আর আমি সেটা জন্য একটু সময় দিতাম। সময় দিয়ে যখন ওটা স্তিমিত হয়ে আসতো, তারপরে পরের সংলাপটা ধরতাম। তাই নিয়ম। টেকনিক্যালি তাই। না হলে আমার কথাটা শোনা যাবে না। কিন্তু এই যখন সময় দিতাম তখন আমি কি ভাবতাম? তখন আমি কিছু ভাবতাম না। এই কানে এই শব্দটা মিউজিকের মতো, সংগীতের মতো এই তালিটা বাজত। বেজে, 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 বেজে ও সময়টাকে সঙ্গী করত। এবং সে আমার মগজের ভেতরে, মাথার ভেতরে ওটাকে একটা দীর্ঘমেয়াদী স্থায়ী একটা স্বরলিপি লিখে দিত। যেটা আমি মাঝরাতে একাকী ট্রামে, অথবা কখনো বিষণ্ণ ঝুল বারান্দায় আমি ওই সংলাপ বলবার সময় সেই সংগীতগুলো শুনতে পেতাম। এটা আবশ্যক না অনাবশ্যক? এটা আমি জানি না। কিন্তু আমি জানি যে এইটাই প্রাপ্তি হয়। এবং এই প্রাপ্তিটা অভিনেতা তাড়িয়ে, তাড়িয়ে অনুভব করেন নেশার মতো। ওই যে আশার কুহকী ছলনা বা আশার নেশা, যে কথা গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন, এ হচ্ছে সেই রকম একটি নেশা। পরবর্তীকালে যখন একজন অভিনেতা অভিনয় করেন, তিনি সব ভুলে গিয়ে অভিনয় করতে, করতে এটার আর আকাঙ্ক্ষা করেন না। কিন্তু উনি জানেন যে এটা ঘটবে। কোনো না কোনো সময় ঘটবে। একটা এমন মৌতাত, যা শুধু সেই সময়ের না, আমরা যেটাকে বলি হ্যাংওভার, আরো পরে, আরো পরে, আরো পরে, তা তোমাকে ধরে রাখবে, তোমাকে বিচ্ছিন্ন হতে দেবে না। এবং তুমি নিজেই সেটা ঢাল, তরোয়াল অথবা জামাকাপড় ছাড়া একেবারে নগ্ন অবস্থায় তুমি সেটাকে আ অভিনয় করতে পারবে। সেটাকে পুনর্নির্মাণ করতে পারবে, বিনির্মাণ করতে পারবে।